কাহিনীর শুরুতে আকিরা নামের ছেলেটি জম্বিদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাচ্ছিল। ঠিক তখনই তার সামনে দুটো জম্বি এসে পড়ে, যাদের থেকে আকিরা কোনো মতে নিজেকে বাঁচিয়ে আবার দৌড়াতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা 1 বছর আগের ঘটনা দেখতে পাই। আকিরাকে দেখানো হয় যে তার অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সে আজ অনেক খুশি, কেননা আজকে তার জবের প্রথম দিন। সে খুশি মনে বাসা থেকে বের হয় এবং তার প্রতিবেশীকে হাই হ্যালো করে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিছুক্ষণ পর সে কোম্পানিতে পৌঁছায়। তখন বস তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আর সবাই তাকে ওয়েলকাম করে। আকিরা প্রথম দেখায় তার কলিগ অতরিকে অনেক পছন্দ করে ফেলে। কাজ শেষে সবাই মিলে ডিনার করতে গেলে আকিরার মনে হয় তার সিনিয়ররা অনেক ভালো। ঠিক তখনই তার একজন সিনিয়র উঠে বলে, আজ তুমি বাসায় যেতে পারবে না, কেননা অফিসে অনেক কাজ আছে। এ কথা বলেই তারা তাদের সকল কাজ আকিরার উপর চাপিয়ে দেয়। রাতে তার সব সিনিয়র অফিসেই ঘুমিয়ে পড়ে আর আকিরা সারা রাত জেগে কাজগুলো করতে থাকে। জবের দ্বিতীয় দিনেও সিনিয়ররা তাকে এক গাদা কাজ এনে দেয়, ফলে আজকেও তাকে রাত জেগে সব কাজ শেষ করতে হয়। 2 দিন থেকে আকিরা ঘুমোতে পারছে না। আজ 2 দিন পর সে বাসায় ফিরে। তাকে দেখে তার প্রতিবেশী অবাক হয়ে যায়। এরপর বাসায় এসেই সে ঘুমিয়ে পড়ে। সে কখনো কল্পনাও করেনি অফিসে এত কাজের চাপ থাকে। এসব ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে যায় সে নিজেও জানে না। কিছুক্ষণ যেতে না যেতেই অফিস থেকে ফোন আসে কাজের জন্য। তখন সে সাথে সাথেই অফিসে চলে আসে। আসা মাত্রই তার সিনিয়র এবং টিম লিডার মিলে তাকে অনেকগুলো কাজ দিয়ে দেয়। তাকে যেন তারা মনে করছিল সে কোনো মানুষ নয়, সে একটি মেশিন। কাজ তো দিচ্ছিলই, তার উপর তারা অনেক বেশি খারাপ ব্যবহার করতো তার সাথে। কাজের এতই প্রেসার ছিল যে সে গোসল করার সময়টা পর্যন্ত পাচ্ছে না। রাতে কাজ শেষে আকিরা তার বন্ধু কিনজোর সাথে দেখা করতে যায়। আকিরা তার বন্ধুকে তার জীবনের কষ্টের কথাগুলো বলতে থাকে, কিন্তু তার বন্ধু তার কথায় কোনো মূল্য দিচ্ছে না দেখে সে রেগে যায়। রেগে বলে, গতদিন তুমি যদি ইন্টারন্যাশনাল গেম না হারতে তাহলে আজকে আমাদের জীবন অনেক ভালো হতো। এই কথা শুনে কেমচো রেগে যায় এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। কেমচো আকিরার সাথে বন্ধুত্ব ভেঙে সেখান থেকে চলে যায়। পরদিন আকিরার সাথে অতরির দেখা হয়। আকিরা মনে মনে বলে, একদিন সে অতরিকে নিজের গার্লফ্রেন্ড বানাবে আর এই কোম্পানির ঝামেলা থেকে তাকে রক্ষা করবে। এরপর আকিরা কাজে আসলে তার টিম লিডার তাকে বকাঝকা করতে থাকে, যার ফলে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর নিজের কাজগুলো করতে থাকে। এভাবেই অনেকগুলো দিন পার হয়। সে এসব প্রেশার আর নিতে পারছে না। তার মন চাইছে নিজেকে শেষ করে দিতে, কিন্তু সে নিজেকে শেষ করতে পারে না। ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসে। পরদিন সকালে সে রেডি হয়ে বের হবে, এমন সময় সে তার এক প্রতিবেশীকে দেখতে পায় যে একটি জীবন্ত মেয়েকে খাচ্ছে। এটি দেখে আকিরা ভাবে সে এমন কেন করছে। পরক্ষণেই সে বুঝতে পারে লোকটি তাকে খাওয়ার জন্য এগিয়ে আসছে আর সে ভয় পেয়ে বাঁচার জন্য সেখান থেকে পালাতে থাকে। কিছু দূর আসতেই আরো কিছু জম্বির সাথে তার দেখা হয়। সে ছুটতে থাকে এদের থেকে বাঁচার জন্য। ছুটতে ছুটতে সে ছাদে চলে আসে, কিন্তু তবুও জম্বিগুলো তার পিছু ছাড়ে না। তখন সে তার সামনে একটি রেলিং দেখতে পায়, তাই সে সেই রেলিংটি পার করার চেষ্টা করে, কিন্তু জম্বিরা এসে তার পা ধরে। সে অনেক চেষ্টা করে রেলিংটা পার হয়ে অপর পাশে চলে আসে। তখনই সে একটি প্লেনকে উড়ে যেতে দেখে, যেটি কিছুক্ষণের মধ্যেই ক্র্যাশ করবে। এরপর আকিরা চারপাশ দেখলে বুঝতে পারে সব জায়গা আগুনে পুড়ছে। কিছুক্ষণের মধ্যে তার মাথায় আসে, যেহেতু জম্বি অ্যাটাক হয়েছে তার মানে তাকে আজ অফিসে যেতে হবে না, সে এখন থেকে ছুটি কাটাতে পারবে। হঠাৎই তার অতরির কথা মনে পড়ে। তখনই সে অতরিকে মেসেজ করে জানতে চায় সে ঠিক আছে কিনা। অতরি বলে সে ঠিক নেই এবং তার সাহায্যের প্রয়োজন, আর সাথে তাকে নিজের লোকেশন পাঠায় উদ্ধার করার জন্য। বিল্ডিং এ এক দম্পতি আছে যারা এখনো জম্বিতে পরিণত হয়নি। তারা আশেপাশের খবর শুনে খুব চিন্তিত ছিল। আর এদিকে আকিরা ছাদ থেকে পাইপের সাহায্যে নিচে নামতে থাকে। তখন সে এই দম্পতিকে দেখতে পায়। তাদের কাছ থেকে সে জানতে চায় তাদের কিছু লাগবে কিনা। যদি তাদের কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তারা আকিরাকে জানাতে পারে। আকিরা আসার সময় কনভিনিয়েন্ট স্টোর থেকে তাদের জন্য জিনিসগুলো নিয়ে আসবে। যদি তার কোনো সমস্যা না হয় তাহলে সে যেন তাদের জন্য কিছু ফল আর নুডলস নিয়ে আসে। তাদের কথা শুনে আকিরা নিচে নেমে সাইকেল করে সামনের দিকে যেতে থাকে। সামনের দিকে যাওয়ার সময় আকিরার সামনে কিছু জম্বি পড়লে তাদের থেকে কোনো মতে বেঁচে সে আবার চলতে শুরু করে, কিন্তু হঠাৎই জম্বিদের একটি দল আকিরার পিছু নিতে
শুরু করে। তখন আকিরা তাদের হাত থেকে বাঁচার জন্য জোরে সাইকেল চালায়। এভাবে কিছুক্ষণ স্ট্রাগল করার পর সে অতরির কাছে পৌঁছে যায়। সে আস্তে আস্তে অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকেই সে অতরিকে খুঁজতে থাকে। তখন অতরি তার পা চেপে ধরে। সে এখনো জম্বি হয়নি, সে আকিরার মতোই মানুষ আছে। অতরি ভয়ে ভয়ে আকিরাকে জড়িয়ে ধরে বলে, বস জম্বি হয়ে গেছে এবং সে তোমার পিঠেই দাঁড়িয়ে আছে। তখনই বস তাদের উপর হামলা করতে আসে। তখন আকিরা তাকে থামাতে চেষ্টা করে। আকিরার সাথে বসের ফাইট হতে থাকে। এক পর্যায়ে আকিরা বসকে হারিয়ে দেয়। এদিকে অতরি আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে শুরু করে, কেননা আকিরা আসার আগেই তার বস অতরিকে কামড় দিয়েছিল। অতরি জম্বিতে পরিণত হয়ে আকিরার উপর হামলা করে। তখন আকিরা অতরির হাত থেকে বেঁচে চলে আসতে নিলে সে দাঁড়ায় এবং অতরিকে তার মনের কথা জানায়। সে বলে, আমি প্রথম দিন থেকেই তোমাকে অনেক বেশি পছন্দ করি। এরপর আকিরা অতরিকে সে অ্যাপার্টমেন্টে লক করেই সেখান থেকে বের হয়ে চলে আসে। এরপর সে পাইপ বের উপরে উঠতে নিলে সে কপলদের রুমটি দেখতে পায়, যেখানে রক্ত ছাড়া আর কিছুই ছিল না। এতে তার অনেক বেশি খারাপ লাগে আর সে বুঝতে পারে সে কপলটিও এখন জম্বিতে পরিণত হয়েছে। কিছুক্ষণ পর আকিরা তার রুমে ফিরে আসে। সেখানে এসে সে ভাবতে থাকে, আজ নয় কাল আমিও জম্বি হয়ে যাব, কিন্তু জম্বি হওয়ার আগে আমার সেসব কাজ করা উচিত যে কাজগুলো আমি আমার ব্যস্ত জীবনে কখনো করতে পারিনি। এসব ভেবেই সে তার ডায়েরি বের করে, যেখানে সে তার 100 ইচ্ছা লিখতে থাকে। তার 100 ইচ্ছার মধ্যে প্রথম ইচ্ছাটি ছিল তার ফিলিং অতরিকে জানানো, সেটা সে অলরেডি করে ফেলেছে। এরপর সে বাকি ইচ্ছাগুলো লিখতে থাকে। পরদিন সকাল হতেই সে সবার প্রথমে তার নিজের রুমটি গোছায়, যেটা তার সেকেন্ড উইশ ছিল। এরপর সে রেডি হয়ে কনভিনিয়েন্ট স্টোরে যায় জিনিসপত্র কেনার জন্য, যেটা তার থার্ড উইশ ছিল। তার উইশ ছিল সে যাতে কোনো টাকা পয়সা ছাড়াই ইচ্ছা মতো জিনিস কিনতে পারে। আর আজ সে স্টোরে গিয়ে তার পছন্দ মতো যে কোনো জিনিস কিনতে পারে। তখনই সেখানে জম্বি চলে আসলে তাদের হাত থেকে কোনো মতো বেঁচে সে ফিরে আসে। রাস্তায় জম্বিদের হাত থেকে বাঁচতে বাঁচতে সে একটি পার্লারে আসে নিজের চুল কালার করার জন্য, কারণ এটা ছিল তার ফোর্থ উইশ। আকিরা সেখানে একটি জম্বিকে দেখতে পায় যে অলরেডি বাঁধা ছিল। তখন আকিরা নিজের চুলে অনেক ধরনের কালার ট্রাই করতে থাকে, কিন্তু একটি কালারও তার পছন্দ হয় না। তাই সে আবার নিজের চুল কালো করে সেখান থেকে বের হয়ে আসে। এরপর আকিরা নিজের বিল্ডিং এর কাছে চলে আসে ফিফথ উইশটি কমপ্লিট করার জন্য। তার ইচ্ছে ছিল নিজের ছবি বিল্ডিং এ আঁকবে, তাই সে নিজের ছবি আঁকা শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো ছবিটি কমপ্লিট করে, যা দেখতে অনেক সুন্দর হয়েছে। এরপর সে একটি ক্রুকারি শপে যায়, যেখান থেকে সে অনেক জিনিস নেয়। সেখানে সে একটি মিসাইল দেখতে পায়, যা সে নিজের সঙ্গে নিয়ে নেয়। কিছু দূর আসতে সে একটি বাইক দেখতে পায়। তখন সে নিজের সাইকেলটি রেখে বাইকে চড়ে বসে, কেননা সে ভেবেছিল বাইকের মালিক অলরেডি জম্বি হয়ে গেছে। রাতের বেলা সে ফায়ারওয়ার্ক করে। সে সেটি দেখে অনেক খুশি হচ্ছিল, আবার কিছুটা দুঃখও পাচ্ছিল, কেননা তার সাথে এই সুন্দর জিনিসটা দেখার মতো কেউ ছিল না। আকিরার একটি উইশের মধ্যে ছিল ক্যাম্পেইন করা, তাই সে আজ তার সব জিনিসপত্র নিয়ে ছাদে চলে আসে এবং এখানে রান্নাবান্না করে খাবার খেতে থাকে। এখন জম্বিরাও তাকে আর সিরিয়াসলি নেয় না। তখন আকিরা একটি মাংস খেতে গেলে বলে, এতে কোনো লবণ নেই, রোজ রোজ এটি খাওয়ার চেয়ে আমি জম্বি হয়ে যেতাম, সেটাই ভালো হতো। তাই সে মার্কেটে আসে কিছু খাবার নেয়ার জন্য। যখন সে খাবার নিচ্ছিল তখনই সে পাশে কিছু শব্দ শুনতে পায়। শব্দ শুনে সেদিকে এগিয়ে গেলে একটি মেয়ে তার উপর হামলা করে বসে। তখন আকিরা মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে, আমি কোনো জম্বি নয়, আমি মানুষ। আকিরার অবস্থা দেখে মেয়েটি বুঝে যায় সে কোনো জম্বি নয়, সে আসলেই মানুষ। তাই সে সেখান থেকে চলে যেতে নেয়। তখন আকিরাও তার পিছু নেয়। এদিকে মেয়েটি তার হেলমেট খুলে ফেলেছে। মেয়েটিকে দেখেই আকিরা মুগ্ধ হয়ে যায়। সে অনেকক্ষণ থেকেই মেয়েটির দিকে তাকিয়েছিল। তখন মেয়েটি ভাবে তার কি হয়েছে, সে আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে। মেয়েটির নাম ছিল সিজুকা। আকিরা সিজুকার কাছে তার সম্পর্কে জানতে চাইলে মেয়েটি উল্টো তাকেই তার সম্পর্কে প্রশ্ন করে। ঠিক তখনই স্টোরের দরজায় জোরে শব্দ হয়। আকিরা শব্দ শুনে সেদিকে এগিয়ে গেলে একটি জম্বি তার পিছু নেয়। তখন সিজুকা আকিরাকে সে জম্বির হাত থেকে বাঁচায়, কেননা সিজুকা একজন প্রফেশনাল ফাইটার ছিল।
তখন স্টোরের দরজা খোলা পেয়ে অন্য জম্বি ঢুকে পড়লে সিজুকা মিউজিক সিস্টেমের মাধ্যমে জম্বিকে ডিস্ট্র্যাক্ট করে। এদিকে আকিরা লুকিয়ে থেকে সিজুকার এসব কাজ দেখে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। এরপর সে সিজুকাকে প্রশ্ন করে, তুমি কি আমার সাথে যাবে? আমি ছাদে ক্যাম্পিং করছি। তখন সিজুকা তাকে নিষেধ করে বলে, তুমি তো একটা বেকুব, নিজেকে বাঁচানোর জন্য তুমি কিছুই করছো না, কিন্তু আমি তোমার মতো না, আমার নিজেকে বাঁচাতে হবে এবং আমি এখানে এদের সবার মধ্যে সার্ভাইভ করেই ছাড়বো। এসব বলেই সিজুকা সেখান থেকে চলে যায় আর আকিরা তার দিকেই তাকিয়ে থাকে। এরপর আকিরা বাসায় ফিরলে তার একটি ফটো ফ্রেমের দিকে চোখ পড়ে, যেটি ছিল তার সাথে তার বন্ধু কেমজোর তোলা ছবি। সেটি দেখে সে অনেক কষ্ট পায়। তখন সে কেমজোর ব্যাপারে ভাবতে থাকে, সে বেঁচে আছে নাকি জম্বি হয়ে গেছে। সাথে তার আফসোসও হতে থাকে, কেননা শেষ দিন সে কেমজোর সাথে খুবই খারাপ ব্যবহার করেছে। এরপর আকিরা নিজের ডায়েরিতে পরবর্তী উইশগুলো লিখতে থাকে। এদিকে আমরা কেমজোকে দেখতে পাই, যে নিজের ঘরে খুবই ভয় পেয়েছিল, কেননা সে যে জায়গায় ছিল তার আশেপাশে অনেক জম্বি ছিল। ঠিক তখনই কেমজোকে আকিরা ফোন করে। আকিরার ফোন পেয়ে কেমজো অনেক ইমোশনাল হয়ে যায়, কেননা একমাত্র আকিরাই তার খোঁজ নিয়েছে। তখন কেমজো সে কোথায় আছে সেই ব্যাপারে আকিরাকে বলে। এটা শোনা মাত্রই আকিরা বলে, তুমি সেখানে থাকো, আমি তোমাকে নিতে আসছি। কিন্তু কেমজো আকিরাকে নিষেধ করে, কেননা এই মুহূর্তে এখানে যেই আসবে তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আকিরা কেনজোর কোনো কথাই শুনে না, সে কেনজোর লোকেশন নিয়ে তার ফোনটি কেটে দেয়। আকিরা বের হয় তার বন্ধুকে বাঁচানোর উদ্দেশ্যে। রাস্তায় বের হওয়া মাত্রই তার সাথে কিছু জম্বির দেখা হয়, যারা আকিরার উপর হামলা করতে নেয়। তাদের সাথে লড়াই করতে করতে আকিরা তাদের হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করতে থাকে। আকিরা অনেক স্পিডে বাইক চালিয়ে সেখান থেকে সরে আসে, কিন্তু তিনটা জম্বি তার বাইকের পিছনেই ঝুলে পড়ে। এইদিকে সামনের দিক থেকেও অনেকগুলো জম্বি আকিরার দিকে আসতে থাকে। তখন আকিরা বুদ্ধি করে তার বাইকের সাথে ঝুলে থাকা তিনটি জম্বিকে তাদের উপর ছুঁড়ে ফেলে আর বাইক অনেক জোরে চালাতে থাকে। এদিকে কেনজো তার রুম থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার রুমের বাহিরেই ছিল অনেকগুলো জম্বি, তাই সে কোনো মতেই রুম থেকে বের হতে পারে না। কেনজো অনেক খারাপ অবস্থায় ছিল, কেননা তার রুমেও একটি জম্বি ছিল এবং বাইরেও জম্বি। তখন সে তার বন্ধুর সাথে খেলা সেই ম্যাচের কথা ভাবতে থাকে। সে সেদিন চাইলেই পারত নিজের টিমকে জিতিয়ে দিতে, কিন্তু তার ভুলের কারণেই তার টিম সেদিন হেরে যায়। সে এসব বিষয়েই চিন্তা করতে থাকে। এদিকে আকিরা কেনজোকে বাঁচানোর জন্য সেই লোকেশনে চলে আসে, যেখানে অনেক জম্বিকে সে দেখতে পায়। তাই সে তার হাতে থাকা মিউজিকটি প্লে করে। এরপর সব জম্বিদেরকে ডিস্ট্র্যাক্ট করে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এখানে সে নিজেকে রাগবি প্লেয়ার হিসেবেই কল্পনা করে, কেননা সে এই গেমটি অনেক ভালো খেলতে পারে। কিন্তু জম্বিরা একের পর এক তার উপর হামলা করতে থাকে। তাদের হাত থেকে বাঁচার জন্য আকিরা এক গাড়ির উপর থেকে অন্য গাড়িতে লাফ দেয়। জম্বিরা তার পিছু ছাড়ে না, তবুও সব বাধা অতিক্রম করে সে হোটেলের কাছে পৌঁছে যায়। হোটেলের ভিতরে ঢুকতেই সে আরো কিছু জম্বিকে দেখতে পায়। তাদেরকে সরিয়ে সে কেমজোর কাছে চলে আসে। এদিকে কেমজো তার রুম থেকে বের হয়, তখনই সে আকিরাকে দেখতে পায়। আকিরাকে সামনে দেখেই কেমজো কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু যখন সে বুঝতে পারে এটি সত্যি আকিরা, তখন সে অনেক খুশি হয়। এদিকে আকিরা কেমজোর কাছে ক্ষমা চায় গত দিনের ব্যবহারের জন্য। কেমজো বলে, আরে এসব কোনো ব্যাপার না, তুমি যে আমাকে বাঁচানোর জন্য এত দূর এসেছো সেটাই আমার জন্য অনেক। তখনই নিচ থেকে কিছু জম্বি উপরে চলে আসে। কেমজো ভয়ে চিৎকার দিয়ে উঠে। তখন আকিরা তাকে চুপ করতে বলে, কেননা কেমজো জানতো না জম্বিরা সাউন্ড শুনে সেদিকে আসে। এরপর তারা অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে আসে। আর তারা বের হওয়ার সময় বিল্ডিং এর দরজাটি কিছু একটা দিয়ে আটকে দেয়, যাতে জম্বিগুলো সেখান থেকে বের হতে না পারে। এরপর তারা দুই বন্ধু মিলে একটি রেস্টুরেন্টে আসে, যেখানে কেমজো আকিরার জন্য অনেক খাবার তৈরি করে, কেননা কেমজো অনেক ভালো রান্না করতে পারত। আকিরার জন্য এত খাবার রান্না করেছে দেখে সে অনেক বেশি খুশি হয়। এরপর দুই বন্ধু মিলে খাবার খেয়ে গল্প করতে বসে। তখন কেমজো আকিরাকে ধন্যবাদ জানায় তাকে সেখান থেকে রক্ষা করার জন্য। কেমজো আকিরার উইশের ডায়েরিটি দেখতে পায়। তখন সেগুলো পড়ে সে বলে, এগুলো আবার কেমন ধরনের উইশ? তখন আকিরা তাকে সব কথা বুঝিয়ে বলে। এরপর আকিরা কেমজোর কাছে তার নেক্সট উইশ কমপ্লিট করার জন্য সাহায্য চায়। উইশটি শুনে কেমজো হতবাক হয়ে যায়, কেননা উইশটি ছিল সে সুপারম্যানের মতো সব মানুষকে জম্বিদের হাত থেকে বাঁচাবে। তখন কেমজো আকিরাকে বলে, তোমার কাছে কোনো স্পেশাল পাওয়ার নেই যা দিয়ে তুমি অন্যদেরকে বাঁচাতে পারবে। এসব নিয়ে কথা বলতে বলতে কেনজো তার ফোনে টোকিওর অবস্থা সম্পর্কে
থেকে দেখে যেখানে প্রায় সব জায়গায় জম্বিতে ভরে গেছে। তখন কেনজো আকিরাকে বলে আমাদের উচিত টোকিও শহর ছেড়ে দেওয়া। তখন আকিরা বলে হ্যাঁ ছেড়ে দিব, তবে তার আগে আমি একটি জায়গায় যেতে চাই। তখন কেনজো প্রশ্ন করে কোথায় যাবে। তখন আকিরা জানায় তারা একাবাড়ি যাবে, যেখানে অনেক বড় অ্যাকুরিয়াম আছে। সেখান থেকে আমরা শার্ক স্যুট নিয়ে আসবো, আর সেটা পরেই আমরা জম্বিদের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। কেনজোরও আকিরার এই আইডিয়াটি ভালো লাগে। এরপর তারা রেস্টুরেন্ট থেকে বের হয় তাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিতে, কিন্তু চারপাশে জম্বি দেখে কেনজো ভয় পেতে থাকে। তখন আকিরা তাকে সাহস জুগিয়ে একটু সামনে আসে। কিছুটা সামনে আসতেই তারা একটি গাড়ি দেখতে পায়। তখন কেনজো আকিরাকে বলে আগে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিই, এরপর গাড়ি করে পালাবো। ঠিক তখনই একটি বাস সেখানে অ্যাক্সিডেন্ট করে, আর বাস থেকে যাত্রীগুলো নেমে এদিক সেদিক দৌড়াতে থাকে, আর তাদের সবার উপরেই জম্বিরা অ্যাটাক করতে থাকে। তখন আকিরার এসব বিষয় দেখে খারাপ লাগে, তাই সে কিছু মানুষকে তাদের দিকে ডাকতে থাকে যাতে সে তাদেরকে জম্বিদের হাত থেকে রক্ষা করতে পারে। ঠিক তখনই আকিরা সিজুকাকে সেখানে দেখতে পায়, যে জম্বিদের সাথে লড়াই করছিল। সে সিজুকাকে নিজের দিকে ডাকে, কিন্তু সিজুকা তখনও ফাইট করতে ব্যস্ত। কিন্তু বেশিক্ষণ সিজুকা তাদের সাথে লড়াই করতে পারে না, কেননা চারদিক থেকে জম্বি এসে তাকে ঘিরে ধরতে নেয়। তখন সিজুকা তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে স্টোরের ভিতর ঢুকে পড়ে, আর তারা সবাই জম্বিদের হাত থেকে বেঁচে যায়। আজকে আকিরার কারণেই সিজুকা বাঁচতে পেরেছে। যারা বেঁচে ছিল তারা সবাই আকিরা আর কেনজোকে ধন্যবাদ জানাতে থাকে। এসব শুনে তারা দুইজনই অনেক খুশি হতে থাকে। এরপর তারা সবাই মিলে স্টোরটি চেক করতে থাকে যাতে সেখানে কোনো জম্বি আছে কিনা তা তারা বুঝতে পারে। যখন তারা চেক শেষে বুঝতে পারে এখানে কোনো জম্বি নেই, তাই তারা চিন্তা করে এখানে তারা কিছুদিন থাকবে, কেননা এখানে যথেষ্ট খাবার আছে যা দিয়ে তাদের কিছুটা দিন চলে যাবে। তখন ড্রাইভারটি হঠাৎ করেই তাদেরকে সরি বলতে থাকে। তখন তারা ভাবে হয়তো সে তার ড্রাইভিং এর জন্য তাদেরকে সরি বলছে, কিন্তু আসলে বিষয়টা মোটেও এটা ছিল না। ড্রাইভারের হাতে একটি জম্বি কামড় দিয়েছে, তাই সে কিছুক্ষণের মধ্যেই জম্বিতে পরিণত হবে। এই জন্যই সে সবাইকে সরি বলছিল, কিন্তু তার সাহস হয় না এই কথা কাউকে বলার। এরপর দুজন মহিলা মিলে স্টোরে থাকা ওয়াইনগুলো খেতে থাকে। সিজুকা তাদেরকে নিষেধ করলে তারা তার কথা তো শুনেই না, উল্টো আকিরা আর কেনজোকে তাদের সাথে ওয়াইন খাওয়ার জন্য বলে। তখন তারা সবাই মিলে আড্ডা দিতে বসে। আড্ডার এক পর্যায়ে কেনজো দুজন মহিলা থেকে জানতে চায় তারা আগে কোন কাজ করত। তখন মহিলা দুজন জানায় তারা এয়ার হোস্ট হিসেবে কাজ করত। এই কথা শুনে আকিরা অনেক খুশি হয়ে যায়, কেননা আকিরার একটি উইশ ছিল এয়ার হোস্টের সাথে ওয়াইন খাওয়া। কিছুক্ষণ পর কেনজো সে দুজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন সিজুকা এসে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তখন আকিরা খুশি হয়ে সিজুকার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়। সিজুকা দেখে তার হাত কেটে আছে। তখনই সে তার হাতটি ব্যান্ডেজ করে দিয়ে বলে তুমি আর তোমার বন্ধু জম্বিদের বিষয়টি অনেক হালকা ভাবে নিচ্ছ, কিন্তু বিষয়টি মোটেও এতটা হালকা নয়, সময় থাকতে সিরিয়াস হয়ে যাও। এদিকে ড্রাইভারটি উঠে দাঁড়ায়, আর তার জম্বি রূপ দেখে সিজুকা আর আকিরা ভয় পেয়ে যায় এবং আস্তে আস্তে সেখান থেকে সরার চেষ্টা করে। তখনই একটা কিছু শব্দ হয়, আর ড্রাইভারটি তাদের দিকে আসতে নেয়। তখন অন্যদিকে আর একটি শব্দ হলে সে সেদিকে যায়। সেদিকে কেনজো আর দুজন এয়ার হোস্টেস ছিল। জম্বিটি এসেই দুজন মহিলার উপর অ্যাটাক করে। তখন কেনজো ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। তখন তার শব্দ শুনে জম্বিটি তার পিছু নেয়। আকিরা কেনজোকে বাঁচাতে যেতে চায়, কিন্তু সিজুকা কোনো মতেই সেখানে যেতে চায় না। সে বলে আমার কাছে আমার জীবনের মূল্য অনেক বেশি, তোমরা যা ইচ্ছা করো। এসব কথা বলেই সে সেখান থেকে সরে পড়ে। এদিকে কেনজো দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় এসে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানেও জম্বিটি চলে আসে। কিন্তু হঠাৎই পিছনে কোথাও গানের শব্দ শুনে জম্বিটি সেদিকে সরে যায়। এদিকে আকিরা কেনজোর কাছে চলে আসে। আসলে সেই মিউজিক সিজুকা ছেড়েছে। এরপর সিজুকা স্টোর থেকে বের হয়ে যাওয়ার জন্য শাটার খুলতে নেয়, কিন্তু সে কোনোভাবেই শাটারটি খুলতে পারে না। এদিকে দুটো মহিলা জম্বি সিজুকার উপর অ্যাটাক করে। কেনজো এবং আকিরা মিলে শাটার খোলার চেষ্টা করে। তখনই তারা সিজুকাকে দেখতে পায়, তাই তারা ঠিক করে তারা দুজন মিলে সিজুকাকে সাহায্য করবে। আর কেনজো সেখানে ফায়ারওয়ার্ক করে জম্বিদেরকে ডিস্ট্রাক্ট করার জন্য।
আর যত তাড়াতাড়ি সম্ভব তারা তিনজন মিলে শাটার খুলে সেখান থেকে বের হয়ে আসে। রাস্তায় এসেই তারা গাড়ি খুঁজতে থাকে, কিন্তু কোনো গাড়ির চাবি তারা পাচ্ছে না। তখন আকিরার সকালে দেখা গাড়িটির কথা মনে পড়ে, আর সেখানে গাড়ির চাবিও লাগানো ছিল। আকিরা তাদের দুজনকে ডাক দেয়। কেনজো তার ডাক শুনে সেদিকে চলে আসে, কিন্তু সিজুকা সেখানেই দাঁড়িয়ে পড়ে, কেননা চারপাশ থেকে বিভিন্ন জম্বি তাদের দিকে আসছে, তাই সে স্ট্যাচু হয়ে গেছে। তখন আকিরা তার জ্ঞান ফিরায় এবং তাকে গাড়িতে তুলে নেয়, কিন্তু সিজুকা এতে অনেক রেগে যায়, কেননা সে ভাবছিল যদি সে আকিরার সাথে থাকে তাহলে সে শিওর বিপদে পড়বে। এসব কথা শুনে কেনজো কিছুটা রেগে যায়। তখন আকিরা তাকে শান্ত করে মেয়েটিকে প্রশ্ন করে, তুমি কি ড্রাইভিং পারো? যদি না পেরে থাকো তাহলে তোমার আমাদের থেকে এটি শিখে নেওয়া উচিত, তাহলে তুমি এই জম্বিদের মাঝে সহজেই সার্ভাইভ করতে পারবে। তখন সিজুকার আকিরার কথাটি পছন্দ হয়, তাই সে তাদের সাথে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেয়। পরদিন সকাল হতেই তারা একটি জায়গায় পৌঁছায়। সেখানে কেনজো নতুন ভাবে নিজের জীবনটি শুরু করতে চায়, তাই সে গাড়ি থেকে নেমেই প্রথমে তার আউটলুক চেঞ্জ করে। এরপর তারা তিনজন মিলে আকিরার একটি উইশ পূর্ণ করতে চায়, সমুদ্রের পানির মধ্যে ইয়োগা করা। প্রথমে সিজুকা তাদের সাথে যেতে চাচ্ছিল না, কিন্তু পরবর্তীতে সেও তাদের সাথে ইয়োগা করে। এরপর তারা সবাই মিলে প্যারাগ্লাইডিং করতে যায়, এটাও ছিল আকিরার আরেকটি উইশ। রাতের দিকে তারা সবাই ক্যাম্পেইন করে খাবার খায় এবং অনেক মজা করে। এরপর তারা সেই জায়গা ছেড়ে অন্য একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। রাস্তায় একটি বিলবোর্ড নজরে পড়লে তারা গাড়ি থেকে নেমে পড়ে। তারা সেখানে এক কাপল জম্বিকে দেখতে পায়। তখন তারা কোনো ধরনের শব্দ না করে চুপচাপ সেখান থেকে সরে পড়ে। সামনে এসে তারা একটি পুলের কাছে পৌঁছায়, যেখানে এসে তারা গোসল করছিল। তখন কেনজো আকিরাকে বলে, আমরা আগামীকালকেই সে অ্যাকোয়ারিয়ামের কাছে পৌঁছে যাব। কিছুক্ষণ পর সিজুকা এসে তাদেরকে বলে, তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সাথে আমাকে রাখার জন্য, কেননা আমি তো ভেবেই নিয়েছি আমি আর বাঁচবো না, কিন্তু তোমরা আমাকে অনেক সাহায্য করেছো। এইসব শুনে তারা দুজন অনেক বেশি খুশি হয়। পরদিন সকাল হতেই তারা অ্যাকোয়ারিয়ামের উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর আসতেই হঠাৎ গাড়ির চাকা পাংচার করে এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। তখন ভিতরে আকিরা একটি কাঠের সাথে ধাক্কা খেয়ে সেন্সলেস হয়ে পড়ে। সে জ্ঞান ফিরতেই তার অফিসে সেই টিম লিডারকে দেখতে পায়। তখন টিম লিডার তাকে অ্যাকোয়ারিয়ামের কাছে নিয়ে যায়, যেখানে তাদের মতো এখনো অনেক মানুষ বেঁচে ছিল, কিন্তু তারা সবাই এখানে কাজ করতে ব্যস্ত। এরপর টিম লিডার আকিরাকে বলতে থাকে, আমি এখানে একটি কাজে এসেছিলাম, এরপর শুনি টোকিওতে জম্বি অ্যাটাক হয়েছে, তাই আমি এখানেই রয়ে যাই। আর এখানে যেহেতু অনেক মাছ আছে, তাই আমরা খাবারের অভাবে তো মরবো না। এরপর আকিরা কিছুটা সামনে আসতে সেই দুইজন লোককে দেখতে পায়, যাদেরকে সে গল্পের শুরুতে খাবার দিতে চেয়েছিল। আকিরা তাদেরকে জীবিত দেখে অনেক বেশি খুশি হয়। এখানে অনেক মানুষ ছিল, আর টিম লিডার তাদের সবাইকে দিয়েই অনেক কাজ করাতো। আকিরার বন্ধুদেরকে দিয়েও সে অনেক কাজ করাচ্ছে। এটি দেখে আকিরা তাদের কাছে যেতে চায়, কিন্তু টিম লিডার তাকে সেখানে যেতে দেয় না। তাকে নিয়ে সে ছাদে চলে আসে। এরপর টিম লিডার বলে, এরা হচ্ছে আমার পাহারাদার, কেউ যদি আমার কথা না শুনে তাহলে আমি তাদেরকে এই জম্বিদের মধ্যে ছেড়ে দেই। এরপর আকিরার দিকে ফিরে বলে, তুমি আমার রাইট হ্যান্ড হও, কেননা তুমি অনেক ইমানদার। কিন্তু আকিরা তাকে নিষেধ করে দেয় আর বলে, আমাকে আমার উইশ লিস্টটি পূরণ করতে হবে। তখন লিডার তাকে তার বন্ধুদের কথা বলে ব্ল্যাকমেল করে। তখন আকিরা ভাবে, আমার অবশ্যই আমার বন্ধুদেরকে আগে বাঁচানো দরকার। রাতে তারা সবাই মিলে খাবার খেতে বসে, কিন্তু টিম লিডার কর্মচারীদেরকে খুব অল্প খাবার দিত, আর সে অনেক সুস্বাদু খাবার নিয়ে খেতে বসে। আকিরা সেখানে দাঁড়িয়ে বারবার তাকে ড্রিঙ্ক সার্ভ করছিল। এসব দেখে কেনজো রেগে লিডারকে কিছু বলতে যাবে, তখন কাপলের লোকটি তাকে আটকায়, কেননা সে কিছু করলে এই কাপলদেরকেও এর শাস্তি পেতে হবে। তাই কেনজো আর রাগ না দেখিয়ে চুপচাপ বসে পড়ে। এদিকে কেনজো আর সিজুকা মিলে তাদের খাবারটি সেই প্রেগনেন্ট মহিলাকে দিয়ে দেয়। আকিরাকে দেখি যে তার টিম লিডারের কথায় আবার গাধার খাটুনি খাটছে। তখন সিজুকা আর কেনজো মিলে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে, কিন্তু আকিরা সেখান থেকে যেতে চায় না, কেননা তার মনে হচ্ছিল তার বন্ধুদের জন্য এটাই সেফ জায়গা, আর এখান থেকে চলে গেলে তাদের সামনে আরো বড় বিপদ আসতে পারে। তখন কেনজো আকিরাকে বকা দিতে থাকে, কিন্তু আকিরা তাদের কোনো কথাই শুনে না। এদিকে একটি লোক খাবার দিতে আসে। তখন খাবার ভ্যানের দরজা খোলা পেয়ে একটি জম্বি সেটার ভিতর ঢুকে পড়ে। লোকটি দরজা খুলতেই জম্বিটি তার উপর অ্যাটাক করে। তখন অন্যরা লোকটিকে সেই জম্বির হাত থেকে বাঁচাতে চাইলে জম্বিরা যেখানে আটকানো ছিল সেই দরজাটি ভেঙে সব জম্বি ঢুকে পড়ে এবং সেখানে থাকা লোকদের উপর অ্যাটাক করতে থাকে। কিছু মানুষ জম্বিদের থেকে বাঁচার জন্য পানিতে লাফ দেয়, কিন্তু
জম্বিগুলো পানিতেও লাফিয়ে পড়ে। এরপর একটি বড় শার্ক এসে সবগুলো জম্বিকে খেতে থাকে। কিন্তু বাহিরে যে এত কিছু হয়ে গেছে, টিম লিডার সহ মাঝের রুমে থাকা লোকজন এর ব্যাপারে কিছুই জানতো না। এরপর সিজুকা আকিরার কাছে আসে এবং তাকে বলে আগের আকিরা হতে, তাকে তার সব ইচ্ছা অবশ্যই পূরণ করতে হবে। টিম লিডার তাদেরকে আটকানোর চেষ্টা করে, তাই সে কেমজোকে আটক করে আর সিজুকার হাত থেকে উইশ লিস্টে নিয়ে সেটা ফেলে দেয়। এটি দেখে কেমজো অনেক রেগে যায়। তখন টিম লিডারের লোকেরা তাকে আটকায়। এসব দেখে আকিরার অনেক রাগ হয় আর সে তার টিম লিডারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঠিক তখনই সেই রুমে জম্বিদের অ্যাটাক হয়। এসব দেখে টিম লিডার তার লোকদের মধ্যে দুজনকে জম্বির দিকে ঠেলে দেয় এবং সেখান থেকে পালাতে থাকে। আর আকিরা তার বন্ধু এবং অন্য লোকদেরকে সেখান থেকে বাঁচিয়ে তারা একটি রুমে চলে আসে। সবাই তখন আকিরা আর তার বন্ধুকে ধন্যবাদ জানায়। তখন তারা দেখে টিম লিডার আগে থেকে নিজেকে একটি সেফ জায়গায় রেখেছে। এটি দেখে কেমজো অনেক রেগে যায় আর টিম লিডারকে মারতে আসে। হঠাৎই মাটিতে ভূমিকম্প শুরু হয়। কিছুক্ষণ পর পানি থেকে শার্ক বের হয়ে আসে এবং সেখানে থাকা একটি লোককে খেয়ে ফেলে। তখন তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ শার্ক নয়, এটি জম্বিতে পরিণত হয়েছে। এটি দেখে তারা সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন হঠাৎ সিজুকার মনে পড়ে শার্কের তো কোনো পা নেই, সে আমাদের কাছে আসবে কি করে। তখনই শার্কের ভিতরে থাকা জম্বিদের পা বের হয়ে আসে আর শার্ক হাঁটতে শুরু করে। এতে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। তখন আকিরা তাদের সবাইকে নিয়ে অন্য একটি রুমে চলে যায় এবং রুমে তালা মেরে দেয় যাতে শার্ক সেখানে আসতে না পারে। তখন আকিরা চারপাশে তাকিয়ে দেখে টিম লিডার সেখানে নেই, তাই সে তাকে বাঁচানোর জন্য আবার বাইরে যেতে চায়, কিন্তু কেনজো তাকে যেতে নিষেধ করে। তখন আকিরা বলে আমার একটি উইশ হলো, আমি জেনে শুনে কাউকে বিপদে ফেলবো না। তখন কেনজো চুপ হয়ে যায় আর সেও তাকে সাপোর্ট করে। সে তাকে তার ফেভারিট স্যুট দেয় যেটা পরার ইচ্ছা আকিরার অনেক আগে থেকে ছিল। এদিকে টিম লিডারকে দেখানো হয় যে শার্ক থেকে বাঁচার জন্য দৌড়ে পালাচ্ছিল। তখন আকিরা সেখানে আসে এবং টিম লিডারকে শার্কের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। এইদিকে টিম লিডার ভয় পেয়ে জম্বিদের দরজায় খুলে দেয়, ফলে জম্বিগুলো সব এই রুমের দিকে আসতে থাকে। এসব দেখে টিম লিডার আকিরাকে সেখানে একা রেখেই অন্যদিকে দৌড়াতে থাকে। তখন কেমজো একটি ট্রাক নিয়ে আসে এবং শার্কের সাথে লড়াই করতে থাকে। অন্যদিকে আকিরা টিম লিডারকে খোঁজার জন্য অন্য একটি রুমে আসে আর দেখে টিম লিডার জম্বিদের মধ্যে অনেক খারাপভাবে ফেঁসে আছে। তাই সে লিডারকে বাঁচানোর জন্য জম্বিদের সাথে ফাইট করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর টিম লিডার তাকে আবারও জম্বিদের মাঝখানে ফেলে নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। জম্বিরা আকিরাকে কাছে পেয়ে কামড়াতে শুরু করে, কিন্তু আকিরা স্টিলের স্যুট পরা ছিল, তাই তাদের কামড়ে আকিরার কিছুই হয় না। এদিকে কেমজো শার্ককে মারতে না পেরে পাশে থাকা একটি গর্তের মধ্যে ঝাঁপ দেয়। এতে কেনজো বেঁচে গেলেও শার্ক সেখানে আটকে যায়। এদিকে সিজুকাও আকিরাকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে। সেখানে এসেই মিউজিক ছেড়ে দেয় এবং একটি পুলের কাছে এসে মিউজিকটি ফেলে দেয়। তখন জম্বিরা ডিস্ট্রাক্ট হয়ে সে পুলে লাফ দেয়। এতে আকিরা সহ তার বন্ধুরা জম্বিদের হাত থেকে বেঁচে যায়। তখন এক জায়গা থেকে টিম লিডারও বের হয়ে আসে। তাকে বেঁচে থাকতে দেখে আকিরা খুশি হয়। ঠিক তখনই সেখানে শার্ক এসে তাকে খেয়ে ফেলে। এতে আকিরা তাকে বাঁচানোর জন্য সেদিকে আসলে শার্ক আকিরাকে মারতে যায়। তখন আকিরা শার্কের মুখে কিছু একটা ঢুকিয়ে দেয়, কিন্তু তারপরও শার্ক তাকে ছাড়ে না। এদিকে শিজুকা একটি টর্চ খুঁজে পায়। সে টর্চ থেকে দুটো ব্যাটারি বের করে কেনজোকে বলে আমাদেরকে শার্কের নাকে শক দিতে হবে, কেননা শার্কের সবচেয়ে উইক পয়েন্ট হলো তার নাক। তখন কেনজো তাকে প্রশ্ন করে এটা কিভাবে সম্ভব। এরপর কেনজো আকিরাকে সব কথা খুলে বলে আর নিজের জীবনের কথা চিন্তা না করে আকিরাকে ব্যাটারিগুলো দেয়। এতে কেনজো অনেক বেশি আহত হয়। এতে আকিরা অনেক রেগে ব্যাটারি দিয়ে শার্ককে ইলেকট্রিক শক দেয়, যার ফলে শার্ক সেখানেই মারা যায়। এরপর আকিরা আর সিজুকা মিলে কেনজোর কাছে আসে, এসে দেখে কেনজো একদম ঠিক আছে। এরপর দেখানো হয় সবাই সবার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে নিজেদের বাসায় ফেরার জন্য। ঠিক তখনই সেখানের মধ্যে টিম লিডার চলে আসে আর এসে বলে আমাকে রেখে তোমরা কেন যাচ্ছ।
তখন তার লোকেরাই তাকে বলতে থাকে, আমাদের তোমার মতো টিম লিডারের কোনো প্রয়োজন নেই, আমরা টিম লিডার হিসেবে আকিরাকে বেছে নিচ্ছি। তখন টিম লিডার এই কথা শুনেই চিৎকার করতে থাকে। তার কথায় কেউ কোনো পাত্তা না দিয়ে আকিরাকে বিদায় জানিয়ে সবাই সবার বাসায় ফিরতে নেয়। এরপর আকিরাও তার টিম নিয়ে ফিরে যায়, আর টিম লিডার সেখানে একাই থাকে। এদিকে আকিরার বন্ধুরা বেঁচে যাওয়ার জন্য অনেক খুশি ছিল, আর তারা ভাবতে থাকে সামনে তারা কি করবে। এরপর সবাই হাসি মজা করতে করতেই সেখান থেকে যেতে থাকে। আর আজকে আমাদের কাহিনীটি এখানেই শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের কোনো গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর হাসি খুশি থাকুন।